প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি ইউনিক স্কুলের পক্ষ থেকে। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্রের ৬ষ্ঠ অধ্যায়, রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন। আজকের লেকচার 1-এ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রাজনৈতিক দল, রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, রাজনৈতিক দল ও উপদল, রাজনৈতিক দলের গুরুত্ব, গণতন্ত্রের রাজনৈতিক দলের ভূমিকা। বর্তমান যুগ হচ্ছে গণতন্ত্রের অগ্রযাত্রার যুগ। গণতন্ত্রের প্রাণ হচ্ছে রাজনৈতিক দল। রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্র বিকশিত হতে পারে না, গণতন্ত্র কল্পনাও করা যায় না। তাই গণতন্ত্রের এই যুগে রাজনৈতিক দলের আলোচনা একটা সময়ের দাবি হয়ে উঠেছে। অর্থাৎ আধুনিক গণতন্ত্রের মধ্যে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রই হচ্ছে বর্তমানে বহুল প্রচলিত। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে জনগণ প্রতিনিধি নির্বাচন করে তাদের মাধ্যমে পরোক্ষভাবে শাসন কাজে অংশগ্রহণ করে। অর্থাৎ আমরা জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ সাধারণত লক্ষ্য করি না, জনগণ ভোট প্রদানের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে। তাহলে এই প্রতিনিধিগুলো নির্বাচিত হয় বিভিন্ন রাজনৈতিক দল থেকে। এই নির্বাচন অনুষ্ঠিত হয় সাধারণত দলীয় ভিত্তিতে। তাই বর্তমান প্রতিনিধিত্বমূলক যে গণতন্ত্র, সে গণতন্ত্রকে দলীয় সরকার ব্যবস্থা বলা হয়। অর্থাৎ রাজনৈতিক দল হলো প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণ। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে প্রতিনিধি নির্বাচিত হয় কোনো না কোনো রাজনৈতিক দল থেকে। তাহলে রাজনৈতিক দলের বাইরে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীও রয়েছে। অর্থাৎ যেগুলো সাধারণত ক্ষমতায় যায় না বা ক্ষমতা যাওয়ার জন্য রাজনীতি করে না, কিন্তু রাজনীতিকে বিভিন্নভাবে প্রভাবিত করে রাজনৈতিক সিদ্ধান্তগুলো নিজেদের অনুকূলে নিয়ে আসার জন্য প্রচেষ্টা চালিয়ে যায়। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হলো স্বেচ্ছামূলক সংগঠিত গোষ্ঠী। অর্থাৎ তারা নিজেদের স্বেচ্ছায় একত্রিতবদ্ধ হয়ে নিজেদের স্বার্থ আদায়ের জন্য বিভিন্ন কর্মপন্থা গ্রহণ করে থাকে, যা সরকারি কাঠামোর বাইরে থেকে, অর্থাৎ তারা সরকার কাঠামোর ভিতরে থাকে না, বাইরে থেকে সরকারি নীতি গ্রহণ, পরিচালনা ও নির্ধারণের ক্ষেত্রে প্রভাব বিস্তারের চেষ্টা করে। তাদেরকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলা হয়। তাহলে আমরা এক্ষেত্রে জানবো রাজনৈতিক দল কী, এর সাথে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সম্পর্ক কী, পার্থক্য কী, এই বিষয়গুলো সম্পর্কে ধারণা অর্জন করব। সর্বপ্রথমে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাজনৈতিক দল। তাহলে আধুনিক যে গণতন্ত্র, যেখানে পরোক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত আছে, যে পরোক্ষ গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিনিধিত্বমূলক যে গণতন্ত্র প্রচলিত আছে, সেই গণতন্ত্রের প্রাণ হচ্ছে রাজনৈতিক দল। বর্তমান সময়ের বিশালায়তন রাষ্ট্রগুলোর বিপুল জনগোষ্ঠীর পক্ষে সাধারণত প্রত্যক্ষভাবে শাসন কাজে অংশগ্রহণ করা সম্ভব হয়ে ওঠে না। অর্থাৎ প্রত্যেকটা জনগণ চাইলেই প্রত্যক্ষভাবে শাসন কাজে অংশগ্রহণ করতে পারে না। এই নির্বাচন কার্য সম্পন্ন হয় দলীয় ভিত্তিতে। তাই তারা দলীয় ভিত্তিতে একজন প্রতিনিধিকে নির্বাচিত করে। বর্তমান প্রতিনিধিত্বমূলক যে গণতান্ত্রিক সরকারকে এই জন্য দলীয় সরকার বলা হয়। এই সরকারের প্রাণ হচ্ছে রাজনৈতিক দল। তাই রাজনৈতিক দলকে বলা হয় আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। জোসেফ এস সোমপিস্টার বলেছেন, রাজনৈতিক দল হলো এমন এক গোষ্ঠী যার সদস্যদের লক্ষ্য হলো ক্ষমতা লাভের জন্য বা ক্ষমতায় টিকে থাকার জন্য সংঘবদ্ধভাবে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া। অর্থাৎ রাজনৈতিক দলের যে সদস্যরা রয়েছে, এই সদস্যরা ক্ষমতা লাভের জন্য বা ক্ষমতায় টিকে থাকার জন্য সংঘবদ্ধভাবে একটা প্রতিযোগিতায় তারা কী হয়ে যায়, লিপ্ত হয়। এডমান্ড বার্গ বলেছেন, রাজনৈতিক দল হলো এমন একটা সংগঠিত জনগোষ্ঠী। তাহলে রাজনৈতিক দল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে কিছু জনগোষ্ঠী সংগঠিত হবে যারা একটি নির্দিষ্ট স্বীকৃত নীতির ভিত্তিতে, অর্থাৎ তাদের একটা দলীয় নীতি থাকবে যেটা স্বীকৃত। এই নীতির ভিত্তিতে তারা যৌথ প্রচেষ্টার মাধ্যমে জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য সচেষ্ট। অর্থাৎ তাদের লক্ষ্য থাকবে ন্যাশনাল ইন্টারেস্ট রক্ষা করা। আর্নেস্ট বার্কার বলেছেন, রাজনৈতিক দল হলো বিশেষ একটি মতাদর্শের দ্বারা পরিচালিত। অর্থাৎ তাদের নিজস্ব একটা মতাদর্শ থাকবে। এই মতাদর্শের দ্বারা তারা পরিচালিত এমন একটি দল যা জাতীয় স্বার্থের দ্বারা উদ্বুদ্ধ হয়ে দেশের সাধারণ স্বার্থ সম্পর্কিত বিষয়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে নির্বাচক মণ্ডলীর সমর্থন লাভের চেষ্টা করে। এখানে নির্বাচক মণ্ডলী বলতে জনগণের সমর্থন লাভের জন্য তারা প্রচেষ্টা চালায়। অধ্যাপক গেটেলের সংজ্ঞায় বলেছেন, রাজনৈতিক দল হচ্ছে মোটামুটিভাবে সংগঠিত এমন একটি নাগরিক সম্প্রদায়। অর্থাৎ নাগরিকদের মধ্যে সংগঠিত করার চেষ্টা করে, যারা একটি রাজনৈতিক সংগঠন হিসেবে কাজ করে এবং যারা তাদের ভোট দান ক্ষমতার দ্বারা সরকারকে নিয়ন্ত্রণ ও সাধারণ নীতিগুলোকে কার্যকর করার প্রচেষ্টা চালিয়ে যায়।
রাজনৈতিক দলের কিছু বৈশিষ্ট্য আছে, অর্থাৎ কি হলে আমরা রাজনৈতিক দল বলতে পারবো। রাজনৈতিক দল হওয়ার জন্য প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটাকে অবশ্যই একটা রাজনৈতিক সংগঠন হতে হবে এবং রাজনৈতিক সংগঠনের যে সদস্যরা থাকবে তারা সম আদর্শে বিশ্বাসী হবে। এই আদর্শ প্রতিষ্ঠার জন্য তারা সংঘবদ্ধ হবে, কর্মসূচি গ্রহণ করবে, নীতি গ্রহণ করবে এবং রাষ্ট্র ক্ষমতায় গিয়ে সেই আদর্শ তারা বাস্তবায়ন করবে। নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতায় আরোহণ, অর্থাৎ একটা রাজনৈতিক দলের অবশ্যই লক্ষ্য উদ্দেশ্য হবে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় গ্রহণ, অর্থাৎ যে দেশে যে নিয়ম প্রচলিত, অর্থাৎ ভোটদানের মাধ্যমে, জনগণের ভোটাধিকারের মাধ্যমে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আরোহণ করবে। 4 নম্বর হচ্ছে জনমতের প্রতি গুরুত্ব প্রদান। একটা রাজনৈতিক দল অবশ্যই জনগণের মতামতের প্রতি গুরুত্ব প্রদান করবে, অর্থাৎ জনমত কোন দিকে যাচ্ছে সে অনুযায়ী কাজ করবে, জনগণের মতামতকে তাদের রাজনৈতিক কর্মসূচির মধ্যে প্রতিফলিত করার চেষ্টা করবে। এটাই হচ্ছে রাজনৈতিক দলের অন্যতম বৈশিষ্ট্য। দলীয় স্বার্থ সংরক্ষণ, সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে দলীয় স্বার্থ সংরক্ষণ করা, অর্থাৎ দল যে স্বার্থে, যে আদর্শ ধারণ করে, যে মতাদর্শ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেছে, তারা ক্ষমতায় গিয়ে সে দলীয় স্বার্থ সংরক্ষণের জন্য প্রচেষ্টা চালাবে। এবার হচ্ছে রাজনৈতিক দল ও উপদল। উপদল বলতে আমরা কি বুঝি এবং এই উপদলের সাথে রাজনৈতিক দলের কী সম্পর্ক? রাজনৈতিক ক্ষেত্রে প্রায় একই ধরনের দৃষ্টিসম্পন্ন ব্যক্তিগণ নির্দিষ্ট কিছু কর্মসূচির ভিত্তিতে যখন মিলিত হয় বা একত্রিত হয় তখন তাকে রাজনৈতিক দল বলে। অপরদিকে দলের মধ্যে যখন কিছু কিছু সদস্য দলীয় নীতি ও কর্মসূচির বিশেষ বিশেষ ক্ষেত্রে দ্বিমত পোষণ করে কিংবা সাধারণ স্বার্থের কথা ভুলে গিয়ে, অর্থাৎ তারা যখন দলের মধ্যে দ্বিমত পোষণ করে, ভাঙন সৃষ্টি করে, তখন জেনারেল ইন্টারেস্টের কথা বলে গিয়ে ক্ষুদ্র ব্যক্তি পার্সোনাল ইন্টারেস্টের ব্যাপারে তারা উদ্বুদ্ধ হয় এবং ঐক্যবদ্ধ হয়ে দলের মধ্যে ভাঙন সৃষ্টি করে, তখন তাদেরকে উপদল বলে। উপদলের অপর নাম হচ্ছে কুচক্রী দল, অর্থাৎ তারা খারাপ চক্রান্ত করে দলের মধ্যে ভাঙন সৃষ্টি করে। উভয়ের মধ্যে পার্থক্য হচ্ছে রাজনৈতিক দল একটা সামগ্রিক রাজনৈতিক প্রতিষ্ঠান, কিন্তু রাজনৈতিক সংগঠনের সকল বৈশিষ্ট্য উপদলের মধ্যে খুঁজে পাওয়া যাবে না, কারণ তারা নিজেদের স্বার্থ সংরক্ষণের জন্য একটা রাজনৈতিক দলকে ভেঙে তারা একটা খণ্ডিত রূপ ধারণ করেছে। রাজনৈতিক দলের কাঠামো উপদলের কাঠামোর তুলনায় অনেক শক্তিশালী ও ব্যাপক, কারণ উপদল হচ্ছে বঙ্গনকৃত কিছু সদস্যদের নিয়ে একটা ছোট দল যেখানে খুব কম সদস্য থাকে এবং তাদের কর্মসূচি এবং লক্ষ্য অত বেশি সুদৃঢ় নয়। রাজনৈতিক দলের কাঠামো, কর্মসূচি, লক্ষ্য উদ্দেশ্য অনেক বেশি ব্যাপক হয়। উপদলের এরকম কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকে না, খুব সংকীর্ণ এবং ছোট ব্যক্তি স্বার্থ অর্জনের জন্যই তারা কাজ করে থাকে। নির্দিষ্ট নীতি ও কর্মসূচি সামনে রেখে একটা রাজনৈতিক দল গড়ে ওঠে, কিন্তু নীতি ও কর্মসূচি উপদলের নিকট গৌণ বিষয়। তাদের কাছে নীতি ও কর্মসূচি কোনো ব্যাপার নয়, তাদের মেইন লক্ষ্য হচ্ছে তারা নিজেদের স্বার্থ আদায় করার জন্য তারা আলাদা কিছু ব্যক্তিকে আলাদা করে নিয়ে একটা উপদল গড়ে তোলে। গণতন্ত্রের রাজনৈতিক দলের ভূমিকা ও গুরুত্ব। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা একটু আগেই বলছিলাম যেখানে সরকার নির্বাচিত হয়, অর্থাৎ জনপ্রতিনিধি নির্বাচিত হয় জনগণের ভোটে। এই জনগণের ভোটে যে প্রতিনিধি নির্বাচিত হয় সে প্রতিনিধি কোনো না কোনো রাজনৈতিক দলের অনুসারী। তাহলে গণতান্ত্রিক রাষ্ট্রে অবশ্যই রাজনৈতিক দলের একটা বিশাল ভূমিকা রয়েছে, কারণ বর্তমান যে গণতন্ত্র রয়েছে এটা প্রত্যক্ষ গণতন্ত্র নয়, পরোক্ষ গণতন্ত্র। অর্থাৎ একটা রাষ্ট্রের বিশাল নাগরিককে 15 কোটি, 17 কোটি, 100 কোটি এরকম জনগোষ্ঠীকে প্রত্যক্ষভাবে রাজনৈতিক কাজে বা রাষ্ট্র সংশ্লিষ্ট কাজে অংশগ্রহণের সুযোগ থাকে না, তাই তাদের জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমেই রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হয়। তাহলে এক্ষেত্রে একটা রাজনৈতিক দলকে আধুনিক যে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, এই গণতন্ত্রের মূল ভিত্তি বলা হয়। তাহলে প্রতিনিধিত্বমূলক এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলের গুরুত্ব কয়েকটা পয়েন্টের মাধ্যমে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। এক নম্বরে হচ্ছে জনমত গঠন, অর্থাৎ একটা রাজনৈতিক দল জনগণের মতামতকে একটা কাঠামোর মধ্যে এনে জনমত গঠন করার চেষ্টা করবে। অর্থাৎ জনগণ কী চাই, জনগণের আশা আকাঙ্ক্ষা কী, জনগণের চাওয়া কোন দিকে, এই জনগণের মতামতকে প্রতিষ্ঠা করার জন্য জনমত গঠন করবে। দ্বিতীয়ত, রাজনৈতিক দলের কাজ হচ্ছে সরকার গঠন করা, অর্থাৎ একটা রাষ্ট্রের নির্বাচিত হয়ে তারা সরকার গঠন করাই হচ্ছে তাদের অন্যতম কাজ। ভিন্নমুখী মতামতকে একত্রীকরণ। একটা দেশের যে জনসাধারণ আছে তাদের মতামত একই হবে না, ভিন্ন ভিন্ন মতামত থাকবে। এই মতামতগুলোকে একত্রে নিয়ে এসে তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে এই মতামতগুলোকে রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রতিফলন করাই তাদের অন্যতম গুরুত্ব। জনগণ সরকারের মধ্যে সেতুবন্ধন। জনগণ সরাসরি সরকারি কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে না। জনগণের ভোটে নির্বাচিত হয়ে যারা প্রতিনিধি, এই প্রতিনিধিরা রাজনৈতিক দলের মাধ্যমে সরকারের মধ্যে কী করবে, সেতুবন্ধন করবে। তারপরে হচ্ছে যখন তারা সরকারে থাকবে না, একটা রাজনৈতিক দল যখন সরকারে থাকবে না, তাদেরকে বিরোধী বিকল্প সরকার হিসেবে বিবেচনা করা হয়। রাজনৈতিক দলকে যখন সে সরকারে থাকবে না তাদেরকে বিরোধী সরকার অর্থাৎ বিকল্প সরকার হিসেবে
বিবেচনা করা হয়। তারপরে রাজনৈতিক দলের অন্যতম কাজ হচ্ছে জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করা, অর্থাৎ রাজনৈতিকভাবে জনগণের কী করা উচিত, রাজনৈতিক কর্মকাণ্ডগুলোতে অংশগ্রহণ করা উচিত, রাজনৈতিক কার্যাবলীগুলো কেমনভাবে পরিচালনা করা উচিত এই ব্যাপারে জনগণের সচেতনতা বৃদ্ধি করা, শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন করা, অর্থাৎ কোনো সরকার যখন ক্ষমতায় থাকে, অর্থাৎ বিরোধী দল যারা ক্ষমতার বাহিরে থাকে, এই রাজনৈতিক দল শান্তিপূর্ণভাবে আন্দোলন কর্মসূচি এবং তাদের কর্মপন্থার মাধ্যমে ভোটাধিকার অর্জন করে, অর্থাৎ ভোট প্রদানের মাধ্যমে নির্ধারিত সময়ের পরে তারা সরকার পরিবর্তনের জন্য চেষ্টা করবে। এটা রাজনৈতিক দলের অন্যতম বৈশিষ্ট্য। সংসদীয় সরকারের জন্য উপযোগী, সংসদীয় যে সরকার ব্যবস্থা, অর্থাৎ যেখানে বিভিন্ন রাজনৈতিক দল থাকে, এই রাজনৈতিক দলের প্রতিনিধিরা সংসদ সদস্য হিসেবে সংসদে যায়, এই সংসদীয় সরকার ব্যবস্থায়, অর্থাৎ যেখানে আইনসভার গুরুত্ব বেশি এবং সংসদীয় সরকার ব্যবস্থা প্রধানমন্ত্রী হচ্ছে সরকারের প্রধান এবং তার যে ক্ষমতা সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়, এটাকে সংসদীয় সরকার ব্যবস্থা বলে, যেখানে রাষ্ট্রপতির ক্ষমতা হচ্ছে গৌণ বিষয়, মুখ্য বিষয় হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা। এই সংসদীয় সরকার ব্যবস্থার জন্য উপযোগী হচ্ছে রাজনৈতিক দল। তারপরে স্বার্থের গ্রন্থিকরণ, অর্থাৎ একটা রাজনৈতিক দলের মূল বিষয় হচ্ছে তাদের যে স্বার্থ, অর্থাৎ তাদের যে মতাদর্শ, এই মতাদর্শ প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে রাজনৈতিক দলের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। গণতন্ত্রের রাজনৈতিক দলের কার্যাবলী, তাইলে আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে যে রাজনৈতিক দলের যে ভূমিকা, সেটাই হচ্ছে গণতন্ত্রের কার্যাবলীর মধ্যে অন্তর্ভুক্ত। তার মধ্যে অন্যতম হচ্ছে রাষ্ট্রীয় সমস্যা নির্ধারণ। তাহলে রাজনৈতিক দলের প্রথম কাজ হচ্ছে রাষ্ট্রের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নির্ধারণ করবে, অর্থাৎ রাষ্ট্রের বিভিন্ন জনগণের সাথে মত বিনিময়ের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে সমস্যাগুলো নির্ধারণ করবে। নীতি নির্ধারণ ও কর্মসূচি প্রণয়ন, একটা রাজনৈতিক দল তাদের দলীয় নীতি নির্ধারণ করবে, অর্থাৎ কোন নীতির ভিত্তিতে তাদের এই রাজনৈতিক দল পরিচালিত হবে সেই নীতি নির্ধারণ করবে এবং ওই নীতি অনুযায়ী কিছু কর্মসূচি গ্রহণ করবে, অর্থাৎ দলীয় কর্মসূচি, জনসমাবেশ ইত্যাদি করার মাধ্যমে জনগণের মধ্যে তাদের নীতিগুলো প্রতিফলিত করা এবং তাদের নীতিগুলো পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাবে। তারপর হচ্ছে জনমত গঠন করবে, অর্থাৎ জনগণকে তাদের মতামত, তাদের পক্ষে মতামত সৃষ্টি করার জন্য প্রচেষ্টা চালাবে। তারপরে হচ্ছে নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়ন করবে, সেটা জাতীয় নির্বাচন হোক, স্থানীয় নির্বাচন হোক, স্থানীয়, জাতীয় ইত্যাদি নির্বাচনের ক্ষেত্রে প্রার্থী মনোনয়ন করবে। এই প্রার্থীদেরকে বিজয়ী করার জন্য তারা বিভিন্ন ধরনের প্রচারণা চালাবে, সেটা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, যেভাবে হোক প্রচারণা চালানোর মাধ্যমে তারা নিজেদের পক্ষে জনমত গঠন করার জন্য প্রচেষ্টা চালাবে। তারপর হচ্ছে ভোটারদের স্বার্থ সংরক্ষণ, অর্থাৎ ভোটারদের স্বার্থটা কোথায়, ভোটাররা কী চায়, এই চাওয়া পাওয়ার প্রতি গুরুত্ব আরোপ করে তারা যখন ক্ষমতায় যাবে, এই ভোটারদের স্বার্থ সংরক্ষণের মাধ্যমে জনগণের যে সাপোর্ট এবং ভালোবাসা সেটা অর্জনের জন্য তারা সবসময় চেষ্টা করবে। তারপরে রাজনৈতিক দলের অন্যতম কাজ হচ্ছে সরকার গঠন, অর্থাৎ তাদের আলটিমেট গোল বা লক্ষ্য থাকে নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে। সরকার গঠন করে রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহণ করা হচ্ছে রাজনৈতিক দলের অন্যতম প্রধান কার্যাবলী। তারপরে হচ্ছে বিরোধী ভূমিকা পালন, তাহলে একটা রাজনৈতিক দলের যখন তারা সরকার বা ক্ষমতায় থাকবে না, তাদের কাজ হচ্ছে বিরোধী ভূমিকা পালন করা, অর্থাৎ বিরোধী দল হিসেবে সরকারের সমালোচনা করা, সংসদে প্রশ্ন উত্থাপন করা, সরকারের কাজের সমালোচনা করা, এবং ওই সরকার যদি কোনো কারণে ব্যর্থ হয় তাহলে বিরোধী বিকল্প সরকার হিসেবে তারা ভূমিকা পালন করে। এটা হচ্ছে রাজনৈতিক দলের কার্যাবলী। এছাড়া আরও অনেক কার্যাবলীর মধ্যে আছে রাজনৈতিক চেতনা ও শিক্ষা প্রসার করা, অর্থাৎ জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করা, শিক্ষাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া, রাজনৈতিক শিক্ষা। তারপরে হচ্ছে স্বেচ্ছাচার প্রতিরোধ, অর্থাৎ একটা রাজনৈতিক দল যদি থাকে তাহলে সে স্বৈরাচারী হয়ে ওঠে। একাধিক রাজনৈতিক দল যখন থাকবে তারা অন্য রাজনৈতিক দলের সমালোচনা করতে পারবে, এই সমালোচনার মাধ্যমে অন্য একটা রাজনৈতিক দলের স্বেচ্ছাচার প্রতিরোধে ভূমিকা পালন করে। রাজনৈতিক সামাজিকীকরণ, অর্থাৎ একটা সমাজবদ্ধ করা, অর্থাৎ একটা রাজনৈতিক গোষ্ঠীগুলোকে একত্রবদ্ধ করে সবার মতামতকে প্রতিফলন ঘটানো, এটাকে বলে রাজনৈতিক সামাজিকীকরণ। শান্তিপূর্ণ ও সাংবিধানিক পদ্ধতিতে ক্ষমতার পরিবর্তন, সংবিধানের যে নিয়ম আছে এবং শান্তিপূর্ণভাবে ভোটের মাধ্যমে নির্ধারিত সময়ের পরে ক্ষমতার পালা বদল করা হচ্ছে রাজনৈতিক দলের অন্যতম কাজ। সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সংযোগ সাধন, অর্থাৎ আমরা জানি সরকারের বিভাগ হচ্ছে তিনটি: আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। এই আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে সংযোগ সাধনের কাজ করবে রাজনৈতিক দল। রাজনৈতিক দল যখন ক্ষমতায় যাবে তখন সে
আইন বিভাগেরও সদস্য, ওই রাজনৈতিক দলের সদস্যগুলো আবার শাসন বিভাগের সদস্য। এই আইন বিভাগ এবং শাসন বিভাগের সিদ্ধান্তের ভিত্তিতেই বিচার বিভাগের সদস্যরা নিয়োগপ্রাপ্ত হয়। তাহলে এভাবেই রাজনৈতিক দল তিনটা বিভাগের মধ্যে সমন্বয় সাধন করে এবং জাতীয় ঐক্যবোধ সৃষ্টি করে। রাজনৈতিক দল হচ্ছে একটা জাতির মধ্যে ঐক্যবোধ সৃষ্টি করে, সবাইকে একতাবদ্ধভাবে এনে একটা দল বা একটা গোষ্ঠীতে পরিণত করে, একটা ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় ঐক্য সৃষ্টি করার জন্য রাজনৈতিক দল চেষ্টা করে। রাজনৈতিক দলের অন্যতম একটা লক্ষ্য হচ্ছে সমাজতন্ত্র প্রতিষ্ঠা। আমরা জানি সমাজতন্ত্র হচ্ছে এমন একটা সমাজ ব্যবস্থা যেখানে হচ্ছে কোনো শ্রেণী ব্যবধান থাকবে না, সবাই একইভাবে একই মতাদর্শে এসে একটা রাষ্ট্রের কল্যাণে কাজ করবে। এই কাজ করে হচ্ছে তাদের অন্যতম লক্ষ্য। এভাবেই স্বার্থের একত্রীকরণের মাধ্যমে রাজনৈতিক দল তাদের কার্যাবলীগুলো সম্পাদন করে। প্রিয় শিক্ষার্থীরা, এখানেই আজকে এতটুকুই। পরবর্তী লেকচারে আবার দেখা হবে।